অন্ধকারে বাবলি বলল, আগুনটা নিভে গেল কেন? বৃষ্টি পড়ছে বাইরে। খুব শীত না? খুব শীত করছে আপনার? হ্যাঁ। আপনি এখানে আসুন। ওখানে দুজনের জায়গা হবে না। হবে, আপনি শিগগির করে আসুন, নইলে ভালো হবে না। আপনি কি বলুন তো, এত কষ্ট পাচ্ছেন তবু আমার কাছে আসতে এত লজ্জা, এত সংকোচ। আপনি আমার কাছে আসুন। অভি বসেই রইল। বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দু হাতে কাছে টেনে নিল। বলল, কম্বলটা দিয়ে আপনি আমাদের দুজনকে ঢেকে রাখুন, আমি আপনাকে জড়িয়ে থাকছি, দেখবেন শীত এক্ষুনি পালাবে। লজ্জা করছেন কেন? আমাকে আপনিও জড়িয়ে থাকুন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। আজকের গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে বাবলি প্রথম পর্ব। ইম্ফলে এই সময় আনারসটা খুব সস্তা। অভি দুপুরে বাড়িতে খেতে এসেছিল, খাওয়া হয়ে গিয়েছিল। খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল, এমন সময় ফোনটা বাজলো। কুলো সিং ওর মণিপুরি বেয়ারা কাম কুক কাম লোকাল গার্জিয়ান ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল, বড় ম্যাম সাবকা ফোন। ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন, হ্যালো, হ্যাঁ অভি বলছো? হ্যাঁ। হ্যাঁ শোনো, তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশুদিন। তা পরশুদিন না গিয়ে তুমি আগামীকাল ভোরে বেরোতে পারবে? তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো? গাড়ি? আমার তো অফিসের চিপেই যাবার কথা। হ্যাঁ তা তো জানি, কিন্তু একটা বিপদ হয়েছে। আমার দিদির মেয়ে বাবলি, তুমি তো দেখেছো আমাদের বাড়িতে ওকে। ওর পরের সোমবার দিল্লিতে জয়েনিং ডেট। এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছেন, এইমাত্র শুনলাম রেডিওতে। তাই তোমার দাদার সঙ্গে কথা বলে আমি তোমাকে ফোন করছি। তা তুমি কি কাল বেরিয়ে ওকে পরশু কি তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে? অভি বলল, ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেকদিন সময় লাগবে বৌদি। না না, ও পথে চা বাগানে নেমে যাবে। ওখানে আমার দাদা তো ম্যানেজার, কোম্পানি প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি। সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও। পারবে? অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল। এ প্রশ্নের কোনো মানে হয় না। ও তাকে দাদাই বলুক আর যাই বলুক, যিনি অফিসের বড় সাহেব, যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন, তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞেস করুন না কেন, এই প্রশ্নের উত্তর একমাত্র হচ্ছে হ্যাঁ। সে ওর ব্যক্তিগত অসুবিধা থাক আর নাই থাক। অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধা কিছুই নেই। অতএব গলায় উৎসাহ এনে ও বলল, হ্যাঁ হ্যাঁ পারবো না কেন। বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হলো, কারণ তা না হলে উনি ভাবতে পারেন ওর বোনঝির ত্রাতা হতে ও অত্যন্ত উৎসুক। পারবে? হ্যাঁ। তাহলে ফোনটা একটু ধরো। হ্যাঁ, তোমার দাদা কথা বলবেন। ঘোষ সাহেব ভারী গলায় বললেন, হ্যালো চৌধুরী, তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে সব গুছিয়ে নাও, আর ট্যুর প্রোগ্রামটা আজই আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করে দেব। আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলেছি উনি চা বাগানে ট্রাঙ্ক কল বুক করে দিন।
বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করেছে, শুনেছ তো? এত ও বেচারির জয়েনিং আবার দিল্লিতে, না গেলেই নয়। অভি বলল, না না, আমার কোনো অসুবিধা নেই, তাছাড়া যেতে তো হতোই। আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি। আচ্ছা বলে ঘোষ সাহেব ফোন রেখে দিলেন। অন্ধকার থাকতে থাকতে কুলো সিং চা এনে অভির ঘুম ভাঙালো। রাতে বেশ বৃষ্টি হয়েছিল। এ সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় ইম্ফলে। চাদর জড়িয়ে শুতে হয় রাতে। বেশ একটা হিমেল আমেজ। চান টান করে তৈরি হয়ে নিল ও। ফাইলপত্র কুলো সিং সব গাড়িতে তুলে দিল। কাল বিকেলেই তেল টেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল। টায়ারগুলোর অবস্থা ভালো নয়, পথে পটাং করে ফেটে না যায়। 10 বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল। একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এই গাড়ি যথেষ্ট ভালো, অন্তত খারাপ মনে হয়নি কোনো দিন। কিন্তু গাড়ি যখন কেনে তখন একবারও ভাবেনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্যে দিয়ে এতখানি পথ এই গাড়িতে যেতে হবে। ভেবেই বেশ নার্ভাস লাগলো ওর। বড় সাহেবের গাড়ি নিয়ে যেতেই পারত, কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে কালই সকালে। জিপে করে ঝড়ে জলে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যিই অসুবিধে। বড় সাহেবের বাড়ি ঢুকে পড়ল অভি। তখনও সূর্য ওঠেনি, তবে চারপাশ আলো হয়েছে। ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায়। ওরা সকালেই বারান্দায় বসেছিলেন, চা খাচ্ছিলেন। বাবলিকে, যার ভালো নাম দময়ন্তী, অভি মাত্র একবারই দেখেছিল, বড় সাহেবের ছোট ছেলের জন্মদিনে। অনেকের মধ্যে দেখা, হাত জোর করে নমস্কার করেছিল। চেহারা এমন নয় যে চোখে পড়ে, বেশ একটু মোটার দিকে। মুখ চোখও যে খুব সুন্দর তা নয়, তবে সব মিলিয়ে বেশ মিষ্টি। অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে অনর্গল এবং সপ্রতিভ ইংরাজিতে কথা বললেও অভিকে বাংলায় বলেছিল, আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেসোমশাইয়ের কাছে, পরে একদিন আসবেন, গল্প করা যাবে, কেমন? বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্না, মোটা এবং মোটামুটি মিষ্টি শালীর মেয়ের সঙ্গে বেশি গল্প করে চাকরির সর্বনাশ করে এমন মূর্খ রোমান্টিক অভি কখনোই ছিল না। তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন। পোর্টিকোতে গাড়ি ঢুকতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন। গাড়ির বুট খুলে দিল অভি। সুটকেসটা ওঠানো হলো। সঙ্গে বিছানা টিছানা নেই, আসবার সময় প্লেনে এসেছিলেন, তাই বিছানা আনেননি। ঘোষ সাহেব বললেন, কোহিমার লাইন খারাপ বুঝলে, ফোনে পাইনি, সকালেও চেষ্টা করব। আশা করি এমএলএ সাহেবের হোস্টেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো, তাই আর বিছানাপত্র লটবহর দিলাম না। মিসেস ঘোষ বললেন, অভি দেখো বাবা, সাবধানে নিয়ে যেও, মা মরা মেয়ে। তারপর বাবলির দিকে ফিরে বললেন, দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না, যা ঝগড়ুটি মেয়ে তুই। যাকে কথা বলা হলো সে জবাব দিল না। ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে বসল। অভি দরজা বন্ধ করে স্টিয়ারিং এ বসল। তারপর বাড়ির গেট ছাড়িয়ে ওরা খোলা রাস্তায় এসে পড়ল। বর্ষার ভোরে মণিপুরের যা নয়ন ভোলানো দৃশ্য এমন একটা বড় দেখা যায় না। হু হু করে হাওয়া লাগছে চোখে মুখে। অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হয়ে যাচ্ছে, গাল ও কপালময় অনেক ওড়াউড়ি করছে, কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে। ওর চোখ দেখে মনে হচ্ছে পথকে ও নিশ্চয়ই ভালোবাসে। দেখতে দেখতে ইম্ফল শহর পিছনে ফেলে কানকোপকির দিকে এগিয়ে চলল। এ পথে অভিকে কোহিমা পর্যন্ত প্রায় আসা যাওয়া করতে হয়। আগে বৈরী নাগারা প্রায় অতর্কিতে আক্রমণ করত। অবশ্য ও আসার পর কোনোদিনও দেখেনি। তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে, সামনে ও পিছনে অনেক আর্মি ট্রাকের এসকর্ট নিয়ে। এখন সেসবও উঠে গেছে। তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিং হয়, বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার মুখে খুঁজমাতে এবং বেরোনোর সময়ও। এ পথের দুদিকের যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয়। আর বর্ষায় তো তুলনাই নেই। যেদিকে চোখ যায় সবুজ, শুধু সবুজ। মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড়।
ইম্ফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা। ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটিমাত্র কথা বলেছেন, আমার জন্য আপনার মিছিমিছি এত কষ্ট করতে হলো। জবাবে অভি বলেছিল, কষ্ট যে হলোই সে সম্বন্ধে এখনো নিশ্চিত হইনি, কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন। উত্তর শুনে অবাক মুখে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গিয়েছিল। তারপর আর কথা হয়নি। পাহাড়ি পথে একটা বাঁক ঘুরতেই ওপাশ থেকে একটা জিপ এমন ভাবে এলো যে আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অভি কোনো ক্রমে সামলে নিয়ে জানলা খুলে মুখ বার করে অপশ্রিয়মান জিপের ড্রাইভারের উদ্দেশ্যে বলল, শালা। বলেই লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল, সরি, ভেরি সরি, আসলে একা একা গাড়ি চালাই তো, সঙ্গে ভদ্রমহিলা তো কেউ থাকেন না, অভ্যাস খারাপ হয়ে গেছে। বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল। ও খুব ভয় পেয়ে গেছিল। তারপর বলল, আমার খুব চা তেষ্টা পেয়েছে। অভি হাসল, বলল, আমারও, চলুন সামনেই কানকুপকি, ওখানে গরম চা আর সিঙ্গারা খাবো। বাবলির মুখে এবার কথা ফুটল, বলল, এখনো আমরা কি মণিপুরে আছি না নাগাল্যান্ডে পৌঁছে গেছি? অভি বলল, নাগাল্যান্ড এখন কোথায়, পৌঁছতে দেরি আছে, কোহিমা পৌঁছতে পৌঁছতেই তো বিকাল হয়ে যাবে। পথে কি কি জায়গা পড়বে? এই রে, আমি কি আর মুখস্থ করে রেখেছি? আচ্ছা দাঁড়ান, মনে করে দেখি। তারপরেই বলল, মোটামুটি মনে আছে, এই ধরুন কানকুপকির পর কারং, তারপর মারাম, মারামের পর দাদুবি, দাদুবির পর মাও, মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকবো। মাওয়ের পর খুজমা, খুজমার পর জাকমা, জাকমাতে এই অঞ্চলের আর্মি হেডকোয়ার্টার্স, আর জাকমার পরেই কোহিমা। বাবলি বলল, নাগাল্যান্ডের সব জায়গার নামে কি মা দিয়ে? কেন? এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত নাড়িয়ে অভি বলল, কেন তা জানি না, হয়তো ওরা খুব মা ভক্ত বলে। বাবলি অভির কথা বলার ধরন দেখে হেসে ফেলল। দেখতে দেখতে কানকুপকিতে এসে গেল ওরা। চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলির দরজা খুলল। বাবলি নামল। দোকানটা অনেক উপরে পাহাড়ের গায়ে। তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছল। এখানে বেশ ঠান্ডা, ইম্ফলেও বেশ ঠান্ডাই এখন, তবে এদিকে ঠান্ডাটা বেশি, একটা হাওয়া দিচ্ছে কনকনে। দোকানের বেঞ্চিতে বসতে বসতে অভি বলল, কোহিমাতে বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে, বলল বাবলি, বলে চাদরটা ভালো করে টেনে টুনে বসল। সিঙ্গারা ও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল, আমার সিঙ্গারা খাওয়া উচিত নয় না? অভি অবাক হয়ে বলল, কেন? না মানে আমাকে সকলে বলে স্লিমিং করা উচিত। অভি বলল, না না, আপনি মোটা নন। বাবলি চায়ের প্লেটটা নামালো, নামিয়েই বলল, নই না, আমার জাস্ট স্বাস্থ্য ভালো, তাই না? তারপর চা দিয়ে সিঙ্গারা গিলে ফেলে বলল, বিনা কারণে মিথ্যা কথা বলেন কেন বলুন তো? অভি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল। এমন যুবতী সে জীবনে দেখেনি যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায়। জবাবে কিছু বলল না ও। একটা সময় একটা বাস এসে কানকুপকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো। বাস থেকে পায়জামা, পাঞ্জাবি ও শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন। বয়স বেশি না। ভদ্রলোককে দেখেই অভি উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, আরে রাজীব বাবু যে, কোথায় চললেন? ভদ্রলোক দূর থেকে চেঁচিয়ে বললেন, কোহিমা, আপনি? আমিও তাই, অল রোডস লিড টু রোম। বাবলি জিজ্ঞেস করল, ভদ্রলোক কে বলুন তো, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। অভি বেশ কৃতিত্বের সঙ্গে বলল, একে নিশ্চয়ই দেখেছেন, কলকাতাতেই থাকেন তো। ইনি ইয়াং জেনারেশনের একজন বেশ নামকরা সাহিত্যিক, এর নাম রাজীব লোচন। এর বিখ্যাত উপন্যাস হলো আশ্চর্য পতন, পড়েননি? বাবলি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল, ওমা, ওই দেখুন আপনার রাজীব লোচন ফুল্ল লোচনে এদিকেই আসছেন। আপনি নিশ্চয়ই ওকে বলবেন, চলুন না একসঙ্গে গাড়িতেই যাই, বাসে কেন কষ্ট করে যাবেন, তাই না?
অভি হাসল, বলল, হয়তো বলবো, আমি নিজে না বললেও উনিই হয়তো বলবেন, ওই জন্যই বোধহয় উঠে আসছেন। বাবলি ফিসফিস করে আদেশের সুরে বলল, না করে দেবেন। কেন? অবাক হয়ে অভি শুধল। একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন, আপনার ভালো লাগবে না? না, আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না। কেন? অভি অবাক হয়ে শুধল। পরে বলবো, বাবলি বলল। ইতিমধ্যে রাজীব লোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছলেন। তারপর সোজা অভির কাছে এসে বললেন, একটা কাঁচা লঙ্কা পাওয়া যাবে? কাঁচা লঙ্কা? হ্যাঁ, নিচের দোকানে মিষ্টি খেয়ে একেবারে মুখ মরে গেছে। দোকানি একটা কালো কালো পুরুষ্টু তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল। রাজীব লোচন কাঁচা লঙ্কা নিয়ে লোকে যেমন করে গন্ধরাজ ফুলের মোটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন, তেমন করে আঙুলে ধরে চিবোতে চিবোতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। সিঁড়ির আধা আধি না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল এবং হাতে কাঁচা লঙ্কা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাঁধা একটা সাদা পাঁঠার গলার দড়িতে হোঁচট খেয়ে অবোধ পাঁঠাটার সঙ্গে গায়ের শালের সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীব লোচন ও পাঁঠা, বাপি তার নাম জানে না, দুজনেই সিঁড়িতে পড়ে হুড়োহুড়ি করতে লাগলেন। অভি দৌড়ে গিয়ে রাজীব লোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে এলো। তারপর ফিরে এসে বাবলিকে বলল, এবার নেমে আসুন, চলুন যাওয়া যাক। বাবলি আস্তে আস্তে নেমে এলো। পাঁঠাটার পাশ দিয়ে আসার সময় বাঁ হাত দিয়ে পাঁঠাটার গায়ে একটু আদর করে দিল। অভি স্টার্ট করলো গাড়ি। গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল, আশ্চর্য পতন। অভি প্রথমে বুঝতে পারল না, পরক্ষণেই হো হো করে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসল, বলল, না, আপনি তো সাংঘাতিক মেয়ে। বাবলি উত্তর না দিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে রইল। হাসি থামলে অভি বলল, আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? এমনি, ব্যক্তিগত কারণে। ও, মানে আমাকে নিশ্চয়ই বলা যায় না। এবার বাবলি মুখ ঘুরিয়ে বলল, তেমন ব্যক্তিগত নয়, মানে আমার ওদের সকলের উপর দারুণ অভিমান আছে, রাগও বলতে পারেন। কেন কেন? ওরা জার্নালিজম করেন, যা দেখেন তাই লেখেন, ওরা নতুন কিছু সৃষ্টি করেন না। আজকালকার এই আপনার মতো তরুণ লেখকরা, ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই। ওদের কেবল এক একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, জুলপির পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো। তাই এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই আমার। অভি বলল, বাবা, আপনি যেমন বাংলা বলছেন, ভয় হচ্ছে আপনিও লেখেন টেখেন। বাবলি বলল, লিখি না, তবে হয়তো লিখবো কোনোদিন। কি নিয়ে লিখবেন? ঢোলা প্যান্ট পরা, ঢিলে ঢালা, ওপর চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে, যাদের নিয়ে কেউ লেখে না, ওরকম রিয়েল স্মার্ট ছেলেদের নিয়ে আমি লিখব। বাবলি যখন এসব কথা বলছিল, তখন অভি আর চোখে অ্যাক্সিলেটারের উপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল। মাঝামাঝি আশ্বস্ত হলো। অভি গাড়িটাকে আস্তে করল, একটা সিগারেট ধরালো। ওরা কারম পেরিয়ে গেল। পথের পাশে হাট। নাগারা পাহাড় থেকে হরিণ আর শুয়োর মেরে এনে হাটে বসেছে। গাছতলায় পাতা পেতে হরিণ আর শুয়োরের মাংস নিয়ে লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে। বলিরেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে। নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয়। কি সুন্দর তামাটে শক্ত সুঠাম পা ওদের। পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছা করে। আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন, অভি বলল। ব্যক্তিগত কারণটা বললেন না। কেন সাহিত্যিকদের অপছন্দ করেন? বলতে পারি, যদি আপনি 10 জনকে বলে না বেড়ান। আমার 10 জন নেই তো বলবো কাকে? অপছন্দ করি এই কারণে, কোনো সাহিত্যিকে আমার মতো মোটাসোটা মেয়েদের নায়িকা করে কখনো কোনো গল্প লেখেননি। ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই একচেটে। এতেই মনে হয় যাদের নিয়ে এরা লেখেন বা যা নিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেন না।
এবার অভি হাসল, বলল, আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ব নিয়ে। আসলে আপনি কিন্তু তেমন মোটা নন, আপনি দেখতেও অসুন্দরী নন। বাবলি মুখ ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কিছু চান? এত তোষামত করছেন কেন? হ্যাঁ? এই বলে বাবলি অনেকক্ষণ অভির দিকে চেয়ে থাকলো। অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো। অভির হঠাৎই মনে হলো যে এই মোটাসোটা বেশি কথা বলা মেয়েটির মতো বুদ্ধিদীপ্ত ও মিষ্টি মুখ ও দেখেনি আর আগে, অথবা এমন মনোযোগ সহকারে এর আগে আর কারো মুখের দিকে তাকায়নি। বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করল না। অভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো। বাবলি জানলা দিয়ে বাইরে চেয়ে রইল। অনেকক্ষণ, বহুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না, একেবারে চুপ করে রইল। ক্লান্তিতে নয়, বিরক্তিতে নয়, সেই হিমহিম পার্বত্য আবহাওয়ার প্রসন্ন পরজ ভরে নিছক এক অর্থহীন ভালো লাগায় দুজনে নিঃশব্দে বুঁদ হয়ে রইল। দেখতে দেখতে ওরা মাওয়ে পৌঁছালো। এখানে মণিপুরের সীমানা শেষ, নাগাল্যান্ড আরম্ভ। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, রোদ উঠছে, কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে। খুজমা পৌঁছতেই গম্ভীর দর্শন নাগা গার্ডরা তন্ন তন্ন করে গাড়ি তল্লাশি করল। ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা আর একটু হলে ওরা বাজেয়াপ্ত করেই ফেলছিল। অনেক করে তাদের বুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল। নাগা গার্ডগুলোর মুখের দিকে চেয়ে মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি। বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল। ওর মুখে চোখে ভয়ের ছায়া পড়ল। খুজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বাঁ দিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। প্রচুর জওয়ান আছে এই অঞ্চলে। পথে একজন আর্মি অফিসারের জিপ গেল, আগে পিছনে দুটি করে আর্মি ট্রাকের এসকর্ট। কখন যে কোথা থেকে কে কাড়াক পিং করে দেবে কে জানে। ওরা কেউই আশা করেনি যে অত সকাল সকাল ওরা কোহিমা পৌঁছে যাবে। কোহিমার কাছাকাছি আসতেই বাবলি উহ আহ করে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে লাগলো। এখনো দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্ন স্বরূপ জাপানি ট্যাঙ্কগুলো পড়ে আছে পথের পাশে মুখ চিহ্ন গায়ে নিয়ে। অভি বলল, চলুন এমএলএস হোস্টেলে হাত মুখ ধুয়ে আমরা সিমেট্রিতে আসব। কোহিমার কবরখানা দেখবার মতো। কত অল্প বয়সী ছেলে যে এখানে শুয়ে আছে তা বলার মতো নয়। আর প্রত্যেকের কবরের উপর পাথরে কি যে সব লাইন লেখা তা না দেখলে বিশ্বাস হবে না। পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। বাবলি বলল, আপনি লোকটা পেসিমিস্ট। কবরখানা কোনো সুস্থ লোকে দেখে নাকি? হ্যাঁ, যতই সুন্দর হোক না কেন তা শেষের দিনে তো একদিন কবরখানা সকলেরই দেখতে হবে। আমি ওর মধ্যে নেই। তার চেয়ে মুখ হাত ধুয়ে চলুন কোথাও কোনো টিপিক্যাল নাগা খানা খাই। আমার খিদে পেয়ে গেছে। আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায়। সেই কখন 4টে সিঙ্গারা খেয়েছি। আপনার পাল্লায় পড়ে দেখছি আমার সযত্নে লালিত মোটাসোটা শরীরটা এবার খারাপ হয়ে যাবে। নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে এমএলএস হোস্টেলে গাড়ি রেখে ওরা মুখ হাত ধুয়ে নিল। অভি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল। বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো, বেগুনি আর গোলাপি জংলা কাজের একটা টেরিকট শাড়ি পরেছিল। তখন রোদের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির। যেন ওর সঙ্গে এতখানি পথ ও গাড়িতে আসেনি। একটা বেগুনি খদ্দরের স্টোল জড়িয়েছিল বাবলি, মধ্যে কাঁচের চুমকি বসানো। বাইরে এসেই বাগানের একটা বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোঁপায় গুজল ও, আর সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে মালি দৌড়ে এলো। বলল, কা কিয়া? বাবলি সন্ডা গন্ডা নাগা মালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসলে বাবলির গালে টোল পড়ে। তারপরে বলল, জো কিয়া সো কিয়া। মালি বলল, আবার? হায় হায়, ক্যা কিয়া? তারপর বাবলি ওর খোঁপায় হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বলল, তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারত? হ্যাঁ, দেখো না কেমন মানিয়েছে। মালি মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক। এমন মেয়ে ছেলে সে এর আগে দেখেনি বলেই তার কপাল কুঁচকোনো দেখে মনে হলো। অভিও দেখেনি। বাবলি অভির কাছে এসে বলল, চলুন এবার, খিদে পেট চুই চুই করছে। অভি বলল,
আপনি একটি পাগলি, রিয়েল পাগলি। বাবলি ওর দিকে এবার তাকালো, আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল, তারপর অভির পাশে হেঁটে চলল। বাবলি বলল, কোনো ভালো জায়গায় যেতে চাই না, বুঝেছেন স্যার? আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই। বাজারের দিকে যাবেন? ওসব জায়গায় সাধারণত ভদ্রলোকের মেয়েরা যেতে ভয় পান, যাওয়া উচিত নয়। বাবলি বলল, আমি ভদ্রলোকের মেয়ে আপনাকে কে বলল? হ্যাঁ, তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, কি করা উচিত আর কি করা উচিত না তা আমি বুঝি। মেসোমশাইয়ের এখতিয়ার ছেড়ে এসে আর এক পিসেমশাইয়ের খপ্পরে পড়লাম দেখছি। যে জায়গাটায় ওরা পৌঁছলো সেটা সত্যিই নোংরা, দোকানটাও নোংরা। অদ্ভুত পোশাকে, অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে। অভি বলল, ব্যাঙ খাবেন না সাপ খাবেন? কথাটা অভি ভয় পাওয়াবার জন্যই বলল। বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল, ব্যাঙ আগে খেয়েছি, সাপ খাবো কেমন? অভি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো, সাপ ব্যাঙ কিছুই পাওয়া গেল না। শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেল, প্রচণ্ড ঝাল। খেতে খেতে দুজনের চোখ দিয়েই জল বেরোতে লাগলো, দুজনেই জিভ দিয়ে ফু ফু আওয়াজ করতে লাগলো। খাওয়া দাওয়ার পর বাবলি বলল, চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে। এই পচা হোস্টেলে আর থাকবো না। কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো, সব সময় মেঝের কার্পেট থেকে তেলাপোকার গন্ধ বেরোচ্ছে। পৌঁছানো যাবে না ডিমাপুরে আজ? অভি বলল, এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছানো যাবে, তবে খুব রিস্কি হয়ে যাবে। যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তাহলে তো সারা রাত পথেই কাটাতে হবে। পথের এক পাশে ডিফু নদী, অন্যদিকে খাড়া পাহাড়, সারা রাস্তায় গভীর জঙ্গল। উফ, দারুণ হবে, বাবলি বলল। ভাবতেই আমার ভালো লাগছে। অভি অবাক হয়ে বলল, আপনি আশ্চর্য লোক তো। আশ্চর্য কেন? অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না? তার মানে আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায়? বাবলি অধৈর্য গলায় বলল, আহা কি মুশকিল, আমি কেন বলবো? আমার ইচ্ছায় কি আর কিছু হবে? গাড়ির যা ইচ্ছে তাই হবে। আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে এই রাস্তায় এই রকম গাড়ি নিয়ে আমরা যাই। বাবলি বলল, সকাল থেকে আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা। অভির গলায় রাগ ঝরে পড়ল। বলল, প্রমাণ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয়ে সবাইকে তো আর প্রমাণ দেওয়া যায় না। এবার বাবলি লজ্জা পেয়ে বলল, আপনি বেশ অসভ্য, মেয়েদের সঙ্গে এভাবে কেউ কথা বলে? অভি বলল, ছেলেদের সঙ্গেও কি কোনো ভদ্রমহিলা এইভাবে কথা বলে? বাবলি না দমে বলল, আমি তো বলেছি আমি ভদ্রমহিলা নই, আমি একজন মেয়ে, জাস্ট একজন মেয়ে। তাহলে কি ঠিক হলো, যাওয়া হবে? চলুন, ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে? দুটো ঘর পাওয়া যাবে তো, না আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে? বাবলি বলল। অভি ওর প্রশ্নের উত্তরের দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল, ওখানে সুন্দর বাংলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, একজন বাবুর্চি আছে, লম্বা সাদা দাড়িওয়ালা, বদরপুরি মুসলমান, দারুণ রাধে, নাম রশিদ আলী। ঘরগুলোও ভালো, আশা করি অসুবিধা হবে না। একটি ঘর পাওয়া গেলে আপনি ঘরে শোবেন, আমি বারান্দায় শোবো। ওখানে তো আর এই পাহাড়ের মতো ঠান্ডা নয়। বাবলি বলল, চলুন তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর দেরি করা ঠিক হবে না। আমার তো ভাবতেই ভালো লাগছে, রাতে রশিদ আলীর হাতে রান্না খাবো। এখানে সাপ খাওয়াতেই পারলেন না আপনি। কোহিমাতে এলাম অথচ সাপ খেলাম না। ধুর, আপনি কোনো কর্মের নয়। ওরা যখন কোহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় 2টো বাজে। কোহিমা থেকে গড়ানো রাস্তা নেমে গেছে এঁকে বেঁকে। মাইল কয়েক আসার পরেই রাস্তাটা ডিফু নদীর পাশে পাশে চলতে লাগলো। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে না দেখলে ঠিক বোঝা যায় না। নদীটা পাহাড়ের উপর দিয়েই বয়ে চলেছে বলে চওড়া নয় মোটেই, সরু, গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমানা। দুপাশে নিচ্ছিদ্র জঙ্গল ঝুঁকিয়ে রয়েছে। ওরা যখন কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল। একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল। এখন শুধু গাড়ির ইঞ্জিনের লো গিয়ারের শব্দ এবং নদীর এক টানা ঝরঝর।
বাবলি নীরবতা ভঙ্গ করে বলল, কি মশাই, কথা বলছেন না কেন? ভাবছি, সবসময় কি কথা বলতে ভালো লাগে? কি ভাবছেন? ভাবনা এখনো দানা বাঁধেনি, মানে বলার মতো ভাবনা নয়। বাবা, হাসালেন। আপনার মতো দানাদার ভাবনার কথা তো কখনো শুনিনি। আসলে আমি খুব টেনসড হয়ে আছি তো, যতক্ষণ না ডিমাপুরে পৌঁছই। পথে কোনো রকমে গাড়ি খারাপ হলে যে কি হবে, এই ভাবনাটা ভীষণ নার্ভাস করে রেখেছে আমাকে। বাবলি তাচ্ছিল্যের গলায় বলল, আপনি একটুতেই নার্ভাস? মশলা খাবেন? না। অভি উদাসীন গলায় বলল, না খেলেন, আমি একাই খাচ্ছি। বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বের করে এক মুঠো মশলা খেল। এমন সময় অভির গাড়ি একটা বাঁকের মুখে অদ্ভুত কোঁ 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 একটা আওয়াজ করে উঠল। মোটা লোককে ঘুমের মধ্যে বোবায় ধরলে তারা যেমন আওয়াজ করেন, তেমন আওয়াজ। বাবলি খিলখিল করে হেসে উঠল, বলল, ও কি? হ্যাঁ, ও কি? ও কিসের আওয়াজ? বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল। অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। বলল, দেখলেন তো, বললাম আপনাকে, আপনি শুনলেন না, জেদ করলেন। বাবলি উত্তর দিল না, যেন কিছুই হয়নি এমনভাবে দরজা খুলে বাইরে নেমে দুহাত আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বলল, দারুণ, সত্যি জায়গাটা দারুণ। আপনার বাহাদুরি আছে, গাড়িটা যদি বা খারাপ করলেন, তাও এমন একটা দারুণ জায়গায়। অভি উত্তর না দিয়ে বনেট খুলে বনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো। বাবলি নদীর পাশে একটা পাথরের উপর বসে নদীর মধ্যে ছোট ছোট পাথর ছুঁড়তে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই নদীতে মাছ আছে? অভি উত্তর না দিয়ে বলল, এসি পাম্পের গন্ডগোল হয়েছে, তেল আসছে না বোধহয়। বলে বনেটের মধ্যে থেকে মাথা বের করে বাবলির দিকে তাকালো। বাবলি একটা ছোট্ট পাথর লোফালুফি করতে করতে বলল, বোধহয় তেল আসছে না, কিন্তু জোক নিশ্চয়ই আসছে। মানে? অভি ভ্রু তুলল। বাবলি নিরুদ্বেগ শান্ত গলায় বলল, আপনার জুতো বেয়ে দুটো আমার মতো মোটা জোক আপনার প্যান্টের মধ্যে ঢুকে পড়ল। কোথায় কোথায়? বলে অভি লাফাতে লাগলো। তারপর হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে জোক দুটোকে বের করে মারিয়ে দিল। বাবলি বলল, গাড়ির কিছু বোঝেন? গাড়ি কেন খারাপ হয়? অভি বলল, কিছু বুঝি না বলেই তো বিকেলে কোহিমা থেকে নামতে চাইনি। বাবলি বলল, গাড়ি চালান অথচ গাড়ির মন বোঝেন না? আপনি তো কিছুর বা কারুরই মন বোঝেন না। শুনুন, গাড়ির পিছনে গিয়ে গুনে গুনে 12টা লাথি মারুন আর বলুন অ্যাব্রাকাডাব্রা। প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন অ্যাব্রাকাডাব্রা, দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি কি করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির, তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পিছনে গেল। একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো। তারপরেই ভাবল, এ তো ঠাট্টা করার সময় নয়। অতএব লাথি মারল গাড়ির বাম্পারে। মুখে বলল, আব্রাকাডাব্রা। বাবলি বলল, সত্যি আশ্চর্য, আপনি লাথি মারছেন না, যেন আদর করছেন। জোরে মারুন, খুব জোরে। অভি জোরে জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো আব্রাকাডাব্রা। আর বাবলি গুনতে লাগলো, 1 2 3 4। 12টা লাথি মারার পর বাবলি এবার বলল, নিন, বনেট বন্ধ করুন, চলুন যাওয়া যাক। অভি ভাবল ও ঠাট্টা করছে। বাবলি আবার বলল, কি দাঁড়িয়ে দেখছেন কি, চলুন। বনেট বন্ধ করে অভি এবার স্টিয়ারিংয়ে এসে বসল। বাবলি বাদিকের দরজা বন্ধ করল। চাবি ঘোরাতেই গাড়ি দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চলতে লাগলো। বাবলি যেন কিছুই হয়নি এমনিভাবে বাইরে চেয়ে রইল জানলা দিয়ে। সেই নাগা পাহাড়, ডিফু নদীর ঝরঝরানি শব্দের মধ্যে আসন্ন রাত্রে অভির গা ছমছম করতে লাগলো। ওর মনে হলো ও কোনো ডাইনির কবলে পড়েছে। গাড়ি চালাতে চালাতে একবার আর চোখে ও বাবলির দিকে তাকালো। দেখল বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে। অনেকক্ষণ পর অভি বলল,
আচ্ছা, আব্রাকাডাব্রা মানে কি? বাবলি বলল, ওটা একটা গুপ্তি মন্ত্র। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখানোর আগে বলে, তাদের কাছ থেকেই শুনেছি। আপনি এসব মন্ত্রে বিশ্বাস করেন? অভি বলল। বাবলি মুখ না ঘুরিয়েই বলল, দেখলেনই তো করি, প্রয়োজন পড়লে সবকিছুতেই বিশ্বাস করি। তারপরেই বলল, কি নাম বললেন যেন? রশিদ আলী? সাদা দাড়ি। ইস, কখন যে পৌঁছবো না। একটু পরেই দিনের আলো মুছে যাবে। ওই উত্তরায়ের রাস্তায় অভি যত জোরে পারে গাড়ি চালাচ্ছে। অন্ধকার হবার আগে সমতলে নেমে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরকে ডান দিকে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে। কিন্তু সন্ধে হতে আর দেরি নেই। এখানে আবার গাড়ির কিছু হলে আর উপায় নেই। বৈরী নাগা ছাড়াও জঙ্গলি জানোয়ারের ভয় আছে। এখানে নেই এমন জানোয়ার ভারতবর্ষে নেই। বাবলি ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে গাড়ির আয়নাটা ওর দিকে ঘুরিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওকে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে অভি। বাবলির হাবভাব দেখে মনে হচ্ছে ও অভিকে বছর 10 ধরে চেনে। বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে, এমন সময় গাড়িটা আবার সেরকম কোঁ 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 আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল। অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইল। বাবলি বলল, ডিমাপুর কত দূর? প্রায় 20 মাইল। ওয়ান্ডারফুল! চলুন গাড়িটাকে ঠেলে পথের বাঁদিকে সরিয়ে রাখি। আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা খুঁজতে হবে। অভি অবাক হয়ে বলল, কেন, আব্রাকাডাব্রা? বাবলি হো হো করে হেসে উঠল। বলল, একবার লটারি জিতেছি বলে কি বারবার? হাসির মতো অবস্থা তখন ছিল না অভির। গাড়িটা ঠেলতে হলো না, ব্রেক থেকে পা ওঠাতেই আপনিই গড়িয়ে গেল। বাঁ দিকে একেবারে রাস্তা ঘেঁষে গাড়িটা রেখে বাইরে চারিদিকে ভালো করে দেখল। কোথাও জনমানবের চিহ্ন বা বাড়ি ঘর কিছুই দেখা গেল না। বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের ক্রস করে কোহিমার দিকে গেছিল, তারপর আর কোনো গাড়িও চোখে পড়েনি। ওরা দুজনে এদিক ওদিক হাঁটল। এদিকে আলো নেভার আর দেরি নেই, সঙ্গে একটা টর্চ পর্যন্ত নেই। বাবলির উপর খুব রাগ হচ্ছিল অভির, এবং বারবার বড় সাহেবের মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। বড় সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন, ইরেসপন্সিবল, বড্ড ইরেসপন্সিবল তুমি অভি। হঠাৎ বাবলি চেঁচিয়ে বলল, পাওয়া গেছে! খুব উল্লাসের সঙ্গে বলল, পাওয়া গেছে। ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝি কোনো 5 স্টার হোটেলই পাওয়া গেল। এগিয়ে পাহাড়ের উপর কিছুটা উঠে অভি দেখল একটা কুঁড়ে ঘর, একচালা ঘর। ঘরের দুদিকে বন্ধ, দুদিকে খোলা। সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপীকৃত করে রাখা আছে। ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা, মালিকের শোয়ার জন্য বোধ হয়। এক কোণে একটা মাটির হাঁড়ি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। কতগুলো বাঁশের খোল ঝুলছে বৃষ্টির জল ভরে রাখার জন্য। মাচাটা 1 কোমর উঁচু, একজন লোক স্বচ্ছন্দে শুতে পারে। বাবলির জন্য একটা বন্দোবস্ত হলেই হলো। এদিকে ওদিকে চেয়ে অভি নিজের মনে বলল, মালিক ফিরবেন কিনা রাতে কে জানে। বাবলি বলল, মালিক ফিরবেন না, অন্তত আজ রাতে ফিরবেন না। কি করে বুঝলেন? বাহ, কোনান ডায়েল পড়েননি? হাড়ির গায়ে রাজ্যের মাকড়সার জাল, বাইরে কাঠগুলোও তো প্রায় মাসখানেক আগে কাটা হয়েছে। এ তো কমন সেন্স। বাইরে আগুন জ্বালবার কোনো রকম চিহ্ন নেই, অতএব বোঝা যাচ্ছে মালিক এ জায়গাতে কখনো সখনো এলেও রাতে থাকেন না। অভি বলল, আপনি মাচায় বসুন, আমি গাড়ি থেকে জিনিসগুলো নামিয়ে নিয়ে আসি। অভি গাড়ি থেকে কম্বলটি, বাবলির ব্যাগ এবং ওর ব্রিফকেসটা নামিয়ে নিল। আরেকবার চেষ্টা করলো স্টার্ট নেওয়ানোর, কিন্তু গাড়ি কোনো কথা বলল না। অভি ঠিক করলো এ পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায় তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে যাতে ভোরে ভোরে ট্যাক্সি নিয়ে তারা আসে। এত রাত্রে মিস্ত্রি জোগাড় করে ট্যাক্সি জোগাড় করে এ পথে এত দূর আসার কোনো সম্ভাবনাই নেই। অভি নিজের থেকে চেঁচিয়ে বলল, কোনো গাড়ির আওয়াজ শুনলেই আপনি ঘরের ভিতরে ঢুকে যাবেন, কেমন?
এইভাবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে কোনো বিপদ হতে পারে। আপনাকে নিয়েই সবচেয়ে বেশি বিপদ। বাবলি অভির দিকে চেয়ে চুপ করে থাকলো একটু, তারপর বলল, তাই বুঝি? দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও পুরো অন্ধকার নয়। চারিধার থেকে ঝিঁঝি ডাকতে লাগলো। কি একটা বড় চতুষ্পদ জানোয়ার উপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো। মিন্টুও হতে পারে। বাবলি বলল, দাঁড়িয়ে থাকলে কি আর পথের গাড়ি আপনার কাছে উড়ে আসবে? গাড়ি এলে তো আধ মাইল দূর থেকেই আওয়াজ পাবেন। আসুন, লেটস সেলিব্রেট, কফি খাওয়া যাক। এই বলে অভির লাইটারটা চেয়ে খড়কুটো জোগাড় করে একটা পাথরের আড়ালে আগুন জ্বালবার বন্দোবস্ত করে ওর ব্যাগ থেকে দুটি এনামেলের গ্লাস ও নেসক্যাফের টিন বের করলো। বিস্কিটের প্যাকেটটাও বের করলো। তারপর আগুন জেলে বাঁশের খোলে জমে থাকা পরিষ্কার বৃষ্টির জল গ্লাসে ঢেলে জল গরম করে কফি বানালো। অভিকে দিল এবং নিজেও খেলো। বলল, দারুণ হয়েছে, তাই না? ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেক দূর অবধি। চারিদিকে আবছা অন্ধকার, ঝিঁঝির ডাক, নদীর শব্দ, নানা রকম পোকার কটর কটর কুটুর কুটুর শব্দ, এ সমস্ত কিছু ছাপিয়ে ডিফু নদীর শব্দ। কেমন ভয় ভয় করছিল অভির। ইম্ফলে এতদিন আছে যদিও, তবু এরকমভাবে নাগা হিলসের ভেতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে কখনো ভাবেনি। বাবলি অস্ফুটে বলল, সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। অভি লজ্জিত হলো, বলল, ঠাট্টা করছেন? কি করব বলুন, আপনি জোর করলেন, নইলে আমি তো এইরকম গাড়ি নিয়ে ঝুঁকি নিতে চাইনি। বাবলি বলল, না না, ঠাট্টা না, বিশ্বাস করুন, ছোটবেলা থেকে কত রাত কত জায়গায় কাটিয়েছি, কিন্তু এ রাতের কথা, মানে এ রাত যদি কাটে তবে চিরদিন আমার মনে থাকবে। আমার না ছোটবেলা থেকেই এরকম জীবন ভারী ভালো লাগে জানেন। বিদেশি ছবিতে দেখি ও দেশের মেয়েরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে, অথচ আমরা, এই তো আপনার মুখের দিকে চাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে আমি সিন্দবাদের মতো আপনার পিঠে চড়ে রয়েছি। আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা। অবলা মহিলা না ভেবে নিছক একজন অন্য একজন মানুষ বলে আমাদের মেয়েদের কবে যে আপনারা ভাবতে শিখবেন জানি না। আপনাদের এরকম ব্যবহারে মাঝে মাঝে সত্যি অপমান বোধ হয়। অভি বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমার কেউ নন, সম্পূর্ণ অপরিচিতর মতোই। আপনার কিছু একটা হলে আমার দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন না। আমার খুব জানতে ইচ্ছা করে এই রাতের কথা। আপনার মনে হয়তো থাকবে, আপনি সবাইকে বলবেন, ওহ কি বিপদেই না পড়েছিলাম এক রাতে, আমি আর আমার এক বন্ধু নাগা হিলসে। অভি কথা বলল না, চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল। একটু পরে অভি বলল, একটু আগুন করি, হ্যাঁ, আপনার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবলি অন্ধকারের মধ্যে হাসল, বলল, আমার মুখ কি দেখার মতো? অভি জবাব দিল না কথার। খড়কুটো এনে কুড়ের বাইরে পথের উল্টো দিকে আগুন করল অভি একটা। আগুনের আলোয় ওই পরিবেশে বাঁশের মাচায় বেগুনি আর গোলাপি টেরিকট শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল। অনেকক্ষণ পর অভির বেশ ভালো লাগতে লাগলো। অভি বলল, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কি খাবেন রাতে? বাবলি একটু ঠোঁট কামড়ালো, বলল, বেশি কিছু খাবো না, রশিদ আলীকে বলুন বিরিয়ানি আর পোলাও করতে, মাংসটা যেন একটু আন্ডারডান থাকে, হ্যাঁ, সঙ্গে মুরগির টিন কাবাব এবং রায়তা। অভি বলল, ব্যাস, আর কিছুই না? না, আজ আর কিছুই খাবো না। বলেই বাবলি হাসতে লাগলো। অভিও যোগ দিল সেই হাসিতে। অনেকক্ষণের গুমোট টেনশন কেটে গেল অভির মন থেকে। এই সময় কোহিমার দিক থেকে একটা গাড়ি আসার আওয়াজ শোনা গেল। অভি লাফিয়ে উঠল, বলল, আপনি চুপ করে এখানে বসুন, হ্যাঁ, পথ থেকে যেন আপনাকে দেখা না যায়, কথা বলবেন না কোনো, কেমন? বলেই অভি তরতরিয়ে নেমে গেল পথের দিকে। কিছুক্ষণের মধ্যে আলোর বন্যা বইয়ে একটা জিপকে আসতে দেখা গেল বাঁকের মুখে। অভি হাত দেখালো। জিপটা থামা মাত্র জিপের মধ্যে অন্ধকার থেকে কে যেন বলল, হ্যান্ডস আপ।
অভি হাত তুলল। একজন একটা রিভলভার ওর দিকে ধরল। ওরা নাগাল্যান্ড পুলিশের লোক। ডিমাপুরে পৌঁছে অভিদের অফিসে একটা ফোন করে দিতে বলল ওদের, যদি পারে। অভিদের কোম্পানির নাম শুনে ওরা বলল খবর দিয়ে দেবে, তবে আজ রাতে কোনো হেল্পস আর আসতে পারবে না, ট্যাক্সিও না। আজ রাতে আর্মি কনভয় আসবে ডিমাপুর থেকে কোহিমা, কিন্তু সিভিলিয়ান ট্রাফিক বন্ধ। ওরা বলল গাড়িতেই থাকবেন, হ্যাঁ, কাল অফিসের লোক এলে গাড়ি নিয়েই একেবারে ডিমাপুরে পৌঁছবেন। ওরা গুড নাইট করে চলে গেল। একটু গিয়ে আবার ব্যাক করে এসে বলল, এই জায়গাটাতে হাতির বড় উপদ্রব, সাবধানে থাকবেন। ওরা চলে গেলে অভি তরতরিয়ে উপরে উঠে এলো। কুঁড়েতে পৌঁছে দেখল বাবলি নেই। অভির বুকের স্পন্দন থেমে গেল। বাবলিকে খুঁজতে কোন দিকে যাবে ভাবতে ভাবতে অন্ধকার থেকে বাবলি এসে কুঁড়েতে ঢুকল। অভি বলল, এমন ভয় পাইয়ে দেন না, উফ। বিরক্তির সঙ্গে বলল, কি করতে গেছিলেন একা একা জঙ্গলে? হ্যাঁ, অন্ধকারে বাঘ আছে, হাতি আছে, কোনো মানে হয়? বাঁশের খোল থেকে জল ঢেলে মুখ চোখ হাত পা ধুতে ধুতে বাবলি বলল, যা করতে গেছিলাম তা সবাই একা একাই করে। অভি লজ্জা পেল, বলল, ওহ সরি। এখন ঠান্ডাটা আগের থেকে অনেক বেশি হয়েছে। ডিফু নদী থেকে ধোঁয়া উঠছে। ফ্রিজ খুললে যেমন ঠান্ডা ধোঁয়া ওঠে তেমনি। অভি বলল, বিস্কুট টিস্কুট খেয়ে আপনি শুয়ে পড়ুন। আর আপনি? আমি আগুনের পাশে বসে পাহারা দেব। হাতি আছে, বাঘ আছে, বৈরি নাগারা আছে। বাবলি বলল, এটা আপনার কাছে রাখুন। কি? হাতের চুড়ি খুলে বাবলি একটা সেফটি পিন দিল অভিকে। বলল, হাতি এলে হাতির কান চুলকে দিতে পারেন। অভি বলল, বাবা আপনি পারেনও। আপনার কি ভয় ডর বলে কিছু নেই? হ্যাঁ, সত্যি আপনার মতো দস্যি মেয়ে আমি দেখিনি। বাবলি জবাব না দিয়ে বলল, আগুনটা একটু জোর করুন, ঠান্ডায় বসা যাচ্ছে না। কম্বল তো একটা, আপনি কি গায়ে দেবেন? আমি তো আগুনের পাশে বসে থাকব, অভি বলল। আগুনটা জোর করে দিল অভি। বাইরের গাদা থেকে অনেকগুলো কাঠ হয়ে এনে কুঁড়ের সামনে রাখল। আগুনে আর একবার এনামেলের গ্লাসে কফি বানালো বাবলি। তারপর কুটুর কুটুর করে বিস্কুটের প্যাকেটটি শেষ করলো দুজনে মিলে। কফি খাওয়ার পর অভি ব্রিফকেসটা মাচার মাথার কাছে রেখে দিয়ে বলল, এই হলো বালিশ, এবার শুয়ে পড়ুন। কম্বলটা চারিদিকে ভালো করে গুজে নিন, পোকামাকড় আসতে পারে। এই রে, যেন আমার মা এসেছেন, বলল বাবলি। নিশ্চয়ই, আপনার মা এখানে থাকলে কি এসব বলতেন না? বাবলি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হয়তো বলতেন, জানি না। জানেন, আমি আমার মাকে কখনো দেখিনি, ছবিতে দেখেছি। আমি জন্মাবার সময়ই আমার মা মারা যান। এরকম সব রাতে যখন খুব ইচ্ছা করে কাছে কেউ থাকুক, কেউ আদরে সোহাগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরুক, তখন মায়ের কথা খুব মনে পড়ে। অভি চুপ করে রইল। অনেকক্ষণ পর বলল, কি হলো, শুয়ে পড়ুন। হ্যাঁ, শুচ্ছি। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, ঠান্ডাটাও বাড়তে লাগলো। কোহিমার দিক থেকে একটা হাওয়া আসতে লাগলো হু হু করে। সন্ধ্যার সময় যে চতুষ্পদ জানোয়ারটার আওয়াজ শোনা যাচ্ছিল, সেটা তেমনি ঘোরাফেরা করতে লাগলো অন্ধকারে। নক্ষত্র খচিত উজ্জ্বল আকাশ নিচের অন্ধকারকে আরো ভারী করে তুলল। আগুনটা জোর করে দিয়ে অভি কুড়ের বাঁশের খোঁটায় হেলান দিয়ে বসে রইল। বাবলি মাচায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মাচাটায় ক্যাচ কোঁচ শব্দ উঠতে লাগলো। বলল, ঘুম আসছে না। তারপর রাতের কোনো এক সময় বাবলি ঘুমিয়ে পড়ল। অভি সামনে দুপা ছড়িয়ে দিয়ে বসেছিল। ওরও মাঝে মাঝে ঠুলুনি আসছিল, মাঝে মাঝে উঠে আগুনে নতুন কাঠ গুঁজে দিয়ে আসছিল। মাঝরাতে এক ফালি চাঁদ উঠেছিল আকাশে। তারপর ঢুলুনির মাঝে অভি দেখেছিল যে আকাশ মেঘে মেঘে ঢেকে গেল। তারপর কখন যে ও বাঁশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল মনে নেই ওর। হঠাৎ অভির ঘুম ভেঙে গেল ঠান্ডা জলের ছিটে। চোখ মেলে দেখল আকাশে একটি তারাও নেই। বৃষ্টিতে আগুন নিভে গেছে। ওর গায়েও বৃষ্টির ছিটে লেগেছে। ওর ভীষণ শীত করতে লাগলো।
আধো ঘুমে ওর হঠাৎ বাবলির কথা মনে হলো। মুখ ঘুরিয়ে দেখল বাবলি মাচার উপর উঠে বসেছে। অন্ধকারে বাবলি বলল, আগুনটা নিভে গেল কেন? বৃষ্টি পড়ছে বাইরে। খুব শীত না? খুব শীত করছে আপনার? হ্যাঁ। আপনি এখানে আসুন। ওখানে দুজনের জায়গা হবে না। হবে, আপনি শিগগির করে আসুন, নইলে ভালো হবে না। আপনি কি বলুন তো, এত কষ্ট পাচ্ছেন তবু আমার কাছে আসতে এত লজ্জা, এত সংকোচ। অভি উঠে এসে কাঁপতে কাঁপতে মাচার পাশে এসে বসল। বাবলি বলল, আপনি আমার কাছে আসুন। অভি বসেই রইল। বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দু হাতে কাছে টেনে নিল। বলল, কম্বলটা দিয়ে আপনি আমাদের দুজনকে ঢেকে রাখুন, আমি আপনাকে জড়িয়ে থাকছি, দেখবেন শীত এক্ষুনি পালাবে। লজ্জা করছেন কেন? আমাকে আপনিও জড়িয়ে থাকুন। কিছুক্ষণ পর আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ওরা দুজন পাশাপাশি শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি, ভেজা পাহাড়ি হাওয়া হু হু করে গাছপালায় বইতে লাগলো। বাবলির শরীরের উষ্ণতায়, ওর বুকের সুগন্ধে অভি শিউরে শিউরে উঠতে লাগলো। এই অবস্থায় কখন যে ঘুমিয়ে পড়েছিল তা ওরা দুজনেই জানে না। ডিমাপুর থেকে ট্যাক্সি করে দুজন লোক এসেছিল অফিসের, মেকানিকও এসেছিল। গাড়ি ঠিক করে ওখান থেকে বেরোতে বেরোতে সকাল 9টা হলো। সকালে উঠে বাঁশের খোলের টাটকা জলে মুখ ধুয়ে শাড়ি টাড়ি ঠিকঠাক করে নিয়ে বাবলি অভির পাশে এসে বসল। গাড়িটা স্টার্ট করে অভি বলল, জায়গাটা দেখে রাখুন, জায়গাটার কথা মনে থাকবে, এই রাতের কথা। গাড়িটা ডিফু নদীর পাশে পাশে আবার গড়িয়ে চলল। বাবলি খোপা থেকে গতকালের বাসি ফুলটা নিয়ে নদীতে ছুঁড়ে দিল। মাইল 10 যেতে না যেতেই ওরা পাহাড় থেকে সমতলে নেমে এলো। এখন আর দুধারে জঙ্গল নেই, সোজা রাস্তাটা চলে গেছে ডিমাপুরের দিকে। বাবলি বলল, বেশ কাটলো সময়টা আমাদের, কালকের রাতটা। আমার ট্রেন তো বিকেলে না? অভি বলল, হ্যাঁ। বাবলি বলল, আপনি কি করবেন আমি চলে যাবার পর? অভি হাসল, বলল, তাই ভাবছিলাম। গত 30 ঘন্টায় আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি, আপনি যা যা বলেছিলেন তাই করেছিলাম। এখন কি করব তাই ভাবছি। বাবলি বলল, বেশি ভাববেন না, আপনি বড় বেশি ভাবেন। অভি বলল, তবু মাঝে মাঝে তো ভাবতে হয়। তারপর অনেকক্ষণ চুপ করে থাকার পর বাবলি বলল, চিঠি লিখলে কি জবাব দেবেন না দেবেন না? দেব। অভি বলল, জবাব দেবেন, কিন্তু জবাবে আবার প্রেম প্রেম নিবেদন করে বসবেন না, আপনাকে আমার বড় ভয় করে। আপনাকেও আমার খুব ভয় করে, অভি বলল। আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে, বাবলি বলল। তারপর বলল, আমি চাই, সত্যিই চাই, এই ভালো লাগাটা যেন বজায় থাকে। জানি না, হয়তো আপনাকে আমার কিছু বলার ছিল, কিন্তু বলা হলো না। এই ঘর ছাড়া, এই রকম বৃষ্টির শীতের রাত ছাড়া সে কথা আর বলা যাবে না। ভাবলে অবাক লাগে। কতগুলো কথা থাকে, হয়তো প্রত্যেকের জীবনেই থাকে, সেগুলো বিশেষ জায়গায় ও বিশেষ মুহূর্তে বলতে না পারলে বলাই হয়ে ওঠে না। সারা জীবন বইয়েই বেড়াতে হয়। তারপর অনেকক্ষণ ওরা চুপ করে থাকলো। অভি বলল, ওই যে ডিমাপুরের বাড়িঘর দেখা যাচ্ছে। বাবলি বলল, সত্যি? আহা রশিদ আলী, বদরপুরি রশিদ আলী, তোমাকে আমি বড় ভালোবাসি, তুমি আমাদের কি খাওয়াবে গো? তারপরেই হঠাৎ বলল, এই যে শুনুন ভালো ছেলে, আমাদের যাত্রা শেষ হয়ে এলো, আবার দেখা হবে কিনা জানি না। আমি যেমন করে কালকের বাসি ফুলটা ছুঁড়ে ফেললাম, আপনিও আমার বাসি স্মৃতিটাকে তেমনি করেই ছুঁড়ে ফেলে দেবেন। কোনো স্মৃতিফৃতি নিয়ে বাঁচার কিছু মানে নেই, কেবলমাত্র ভবিষ্যতের জন্যই বাঁচবেন, বুঝলেন? অভি বলল। কিছুই বোঝেননি, চোখ নাচিয়ে বাবলি বলল। ইম্ফল থেকে কোহিমা হয়ে ডিমাপুরে যখন ওরা সত্যিই এসে পৌঁছল, তখন সকাল 10টা। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা নিলিবিলি। তবে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো যতখানি নিলিবিলি হওয়া উচিত ততটা নয়। ডিমাপুর শহরেরই এক প্রান্তে। বাবলি গাড়ি থেকে নেমেই বলল,
সত্যি বেশ বাংলোটা, কিন্তু রশিদ আলী কোথায়? বলতে বলতে বাংলোর পেছন দিকের রান্নাঘর থেকে ছোট্ট খাওয়ার ঘর পেরিয়ে সাদা দাড়ি নিয়ে রশিদ আলী এসে হাজির হলো। ওকে দেখেই বাবলি বলল, অভি, আপনি মালপত্র নামানোর ব্যবস্থা করুন, আমি রশিদ আলীর সঙ্গে লাঞ্চে কি কি খাওয়া যায় তার বন্দোবস্ত করছি গিয়ে। তারপরেই একটু থেমে বলল, আপনি মুরগি খান তো, না পিসিমার বারণ আছে? অভি হাসল, বলল, আমার কোনো পিসিমা নেই। মাসিমা তো আছেন। অভি হাসল, বলল, না মাসিমাও নেই, কিন্তু আমার মাসি পিসিকে নিয়ে পড়া কেন? হ্যাঁ, বাবলিকে গতকাল সকালে পরা শাড়ি জামাতে রাতে নাগা পাহাড়ের বিপদের মধ্যে রাত কাটানোর পর এবং গাড়ি খারাপ হওয়ায় টেনশন ইত্যাদিতে খুবই ক্লান্ত ও শান্ত দেখাবে ভেবেছিল অভি, কিন্তু বাবলির এই ক্লান্তিহীন সপ্রতিভ প্রগল্ভতাতে এখন সত্যি ও অবাক হয়ে যাচ্ছে। অভির অল্প বয়সী জীবনে বাবলি নিশ্চয়ই এক অভিজ্ঞতা। মণিপুরের লকটাক লেক প্রথমবার দেখে যেমন মনে হয়েছিল, নাগা পাহাড়ে মিথুন দেখে প্রথমবার যেমন আশ্চর্য হয়েছিল, বাবলিকে কাছে থেকে দেখে ও তেমনই আশ্চর্য হয়েছিল। বাবলি সম্বন্ধে কোনো রকম বিশেষণ ও ওর সীমিত বাংলা জ্ঞানে খুঁজে পাচ্ছে না, খোঁজবারও চেষ্টা করল না আর। বাবলি এক মুহূর্ত অভির মুখের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, আপনাকে দেখার পর থেকেই আমার রবি ঠাকুরের একটা চরিত্রের কথা মনে হচ্ছে। অভি গাড়ির বুট খুলে মাল নামাতে নামাতে ক্যাজুয়ালি, যেন ওর এসব পাগলের প্রলাপে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই এমন গলায় বলল, কি, কোন চরিত্র? বাবলি দুষ্টুমির হাসি হাসল, বলল, রেবতীকে খুব মনে হচ্ছে। রবীন্দ্রনাথের ৩ সঙ্গীর ল্যাবরেটরি গল্পের রেবতীর কথা, তার পিসিমার আদরের রেবুর কথা। অভি মনে মনে বিরক্ত হলো, কি ভাবে মেয়েটা? না হয় ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ঢুকেইছে, না হয় পড়াশোনাতে ভালোই, তা বলে অভিকেও ভেবেছে কি? নেহা তোর ওপরওয়ালা শালীর মেয়ে বলে বাবলি নিজেই কি ওর বস হয়ে গেছে নাকি? তাছাড়া বাবলি না জানতে পারে, কিন্তু বাবলির মাসি মেশও জানে যে অভি কোনো দিক থেকে হেয় করার মতো পাত্র নয়। বাবলির চেয়েও সে সব দিক থেকে ভালো। মনে মনে অভি ভাবল, এতখানি বাড়াবাড়িটা কুশিক্ষা। বাড়িতে বোধহয় কেউ শেখায়নি ছোটবেলায় কতখানি মানায় কতখানি মানায় না। মা মরা মেয়ে তো বকে গেছে অল্প বয়সে। তাছাড়া মেয়েরা ইন্দিরা গান্ধীর রাজত্বে নিজেদের কি মনে করছে, একেবারে যেন উঠতে চাইছে সকলেই ডানা মেলে। গতকাল IAS কি IRS পাশ করলেই ভাবছে আমি কি হনু। অভি গাড়ির বুটটা বন্ধ করতে করতে বলল, আমি যদি রেবতী হই তবে আপনি কি? আপনি কে? আমার উপর কিসের অধিকার আপনার? বাবলি সপ্রতিভতার সঙ্গে বলল, আমি কেউ না, কেউ না, কোনো অধিকার নেই। কিন্তু কথা শেষ হতে না হতে ও যেন হঠাৎ এই এত ঠাট্টা, এত মজা, এত পরিহাসের কুয়াশার মধ্যে ওর ভেতরে কে ছিল, যে ছিল তাকে দেখতে পেল। ফরেস্টের বাংলোয় কাঠের সুন্দর রং করা অস্তিত্বে, চার ধারের শাল সেগুন গাছের পরিবেশে, বর্ষা দিনের ঝিলমিল করা রোদে, নানান পাখির ডাকে এই ডিমাপুরের আশ্চর্য সকালে কি যেন ঘটে গেল। বাবলির এবং অভিরও মনের মধ্যে কোথায় যেন একটা 880 ভোল্টের আলোর মেইন সুইচ নেভানো ছিল। এই সকালে এই কাঠের বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে ঠাট্টা করতে থাকা, হাসতে থাকা, অন্যকে নিয়ে তামাশা করতে থাকা বাবলির বুকের মধ্যে যেন কি একটা জ্বলে উঠল। চোখের উপর এমন একটা ছায়া নেমে এলো যেন তার নিজের মধ্যে সে ছায়ার অস্তিত্ব সম্বন্ধে বাবলি নিজেও বুঝি কখনো সচেতন ছিল না। অভি দেখল বাবলির মুখটা হঠাৎ এক আশ্চর্য আনন্দে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মতো এক ঝলক জ্বলে উঠে দপ করে পরক্ষণেই নিভে যায়। অভি চোখ নামিয়ে নিয়ে গাড়ির পিছনের সিটে এক আকাশ আলোর নিচে দাঁড়িয়েও যেন ফেলে রাখা কম্বলটা দেখতে পাচ্ছিল না এমন করে খুঁজতে লাগলো। বাবলিও বড় বড় গাছগাছালির ফাঁকে ফাঁকে দৃশ্যমান রোদ ঝলমল নির্মেঘ আকাশে চেয়ে কি যেন খুঁজতে লাগলো, যেন আকাশেই তার প্রার্থিত বস্তু আছে, ছিল। একটু আগে যেটা ঠাট্টা ছিল সেটা আর কোনো ক্রমেই ঠাট্টা রইল না। ওরা দুজনেই একই সঙ্গে
অদ্ভুতভাবে আবিষ্ট এক সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে বুঝতে পারল যে দুজনের মধ্যে এমন কিছু একটা হয়ে গেল, এই মুহূর্তে হয়ে গেছে, যা হবে বলে দুজনের কারোরই জানা ছিল না। সম্পূর্ণ আত্মসচেতন ও আত্মবিশ্বাসী বাবলির মুখটা কালো হয়ে গেল। বিদুষী, গর্বিতা, সপ্রতিভ, দুদিন বাদে ইনকাম ট্যাক্স অফিসার হতে যাওয়া বাবলির সব গর্ব, সব সপ্রতিভতা মাটিতে মিশে গেল। ভালোবাসা, কারো প্রতি কারো সত্যিকারের ভালোবাসা যে কত দুঃখময় অনুভূতি, এ কথার আভাস যেন বিদ্যুৎ চমকের মতো বাবলির বুকে বাজল জীবনে প্রথমবার। বাবলি অভির কথার উত্তর না দিয়ে আর কোনো কথা না বলে রশিদ আলীর পিছন পিছন রান্নাঘরের দিকে চলে গেল। অভি একে একে মালগুলো নামালো চৌকিদারকে ডেকে। ওপরের ঘরে বাবলির মালগুলো তুলে দিল, নিজেরগুলো নিচের দিকে বাঁদিকের ঘরে। তারপর গাড়িটাকে বাইরের একটা বড় সেগুন গাছের নিচে পার্ক করিয়ে রেখে ঘরের মধ্যে এসে ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। কাল সেই ভোরে দাড়ি কামিয়েছিল, তারপর দাড়িও কামায়নি, জামা কাপড়ও ছাড়েনি, চেহারার অবস্থা হয়েছে চণ্ডালের মতো। একা একা ইজি চেয়ারে বসে আঙুলে সিগারেটটা নাড়তে চাটতে জানলা দিয়ে বাইরে দূরে উদ্দেশ্যহীনভাবে চেয়ে থেকে অভি নিজের মনকে বোঝাবার চেষ্টা করতে লাগলো। অভির খুব ভালো লাগতে লাগলো, আবার কেমন দুঃখও লাগতে লাগলো। এমন আশ্চর্য অনুভূতির শরিক আর ও হয়নি এর আগে। এমন সময় পর্দার আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে বাবলি নরম নরম গলায় বলল, আসবো? আসুন আসুন বলে অভি উঠে দাঁড়ালো। মনে মনে ও অবাক হলো, যে মেয়ে কাল রাতের অন্ধকারে সমস্ত সংস্কার মুক্ততায় নিজেই অভিকে শীতের যন্ত্রণা থেকে বাঁচাতে সেই কাঠুরের ঘরে তাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল, সেই আজ সকালের আলোয় তার ঘরে আসতে অনুমতি চাইছে। বাবলি ঘরে ঢুকে চোখ নামিয়ে বলল, আমার ঘর কোনটা? কোথায় থাকবো আমি? বাবলির মুখটা চোরের মতো দেখাচ্ছিল। বাবলি যেন কি চুরি করে নিয়েছে অভির। সেই অপরাধে ও চোরের মতো অপরাধীর মতো মুখ করে চোখ নামিয়ে রইল। তবে ও কি কিছু চুরি করেছে বাবলির? অভি চেয়ার ছেড়ে উঠল, বলল, চলুন ওপরে আপনার ঘর, ওই ঘরটাই সবচেয়ে ভালো ঘর। তারপর সিঁড়ি বেয়ে অভি বাবলিকে ওর ঘরে পৌঁছে দিল। বলল, বারান্দাটা চমৎকার তাই না? তারপর বলল, ভালো করে চান করুন, দেখবেন ভালো লাগছে। আমিও তৈরি হয়ে নিচ্ছি, তারপর একসঙ্গে ব্রেকফাস্ট খাবো, কেমন? আপনার হয়ে গেলে নিচে চলে আসবেন। বাবলি মাথা নোয়ালো। তারপর অভি সিঁড়ি দিয়ে নেমে এসে ঘরের দরজা বন্ধ করল। ফরেস্টের বাংলোয় কাঠের সুন্দর রং করা অস্তিত্বে, চার ধারের শাল সেগুন গাছের পরিবেশে, বর্ষা দিনের ঝিলমিল করা রোদে, নানান পাখির ডাকে এই ডিমাপুরের আশ্চর্য সকালে কি যেন ঘটে গেল। বাবলির এবং অভিরও মনের মধ্যে কোথায় যেন একটা 880 ভোল্টের আলোর মেইন সুইচ নেভানো ছিল। এই সকালে এই কাঠের বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে ঠাট্টা করতে থাকা, হাসতে থাকা, অন্যকে নিয়ে তামাশা করতে থাকা বাবলির বুকের মধ্যে যেন কি একটা জ্বলে উঠল। চোখের উপর এমন একটা ছায়া নেমে এলো যেন তার নিজের মধ্যে সে ছায়ার অস্তিত্ব সম্বন্ধে বাবলি নিজেও বুঝি কখনো সচেতন ছিল না। অভি দেখল বাবলির মুখটা হঠাৎ এক আশ্চর্য আনন্দে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মতো এক ঝলক জ্বলে উঠে দপ করে পরক্ষণেই নিভে যায়। অভি চোখ নামিয়ে নিয়ে গাড়ির পিছনের সিটে এক আকাশ আলোর নিচে দাঁড়িয়েও যেন ফেলে রাখা কম্বলটা দেখতে পাচ্ছিল না এমন করে খুঁজতে লাগলো। বাবলিও বড় বড় গাছগাছালির ফাঁকে ফাঁকে দৃশ্যমান রোদ ঝলমল নির্মেঘ আকাশে চেয়ে কি যেন খুঁজতে লাগলো, যেন আকাশেই তার প্রার্থিত বস্তু আছে, ছিল। একটু আগে যেটা ঠাট্টা ছিল সেটা আর কোনো ক্রমেই ঠাট্টা রইল না। ওরা দুজনেই একই সঙ্গে অদ্ভুতভাবে আবিষ্ট এক সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে বুঝতে পারল যে দুজনের মধ্যে এমন কিছু একটা হয়ে গেল, এই মুহূর্তে হয়ে গেছে, যা হবে বলে দুজনের কারোরই জানা ছিল না। সম্পূর্ণ আত্মসচেতন ও আত্মবিশ্বাসী বাবলির মুখটা কালো হয়ে গেল। বিদুষী, গর্বিতা, সপ্রতিভ, দুদিন বাদে ইনকাম ট্যাক্স অফিসার হতে যাওয়া বাবলির
সব গর্ব, সব সপ্রতিভতা মাটিতে মিশে গেল। ভালোবাসা, কারো প্রতি কারো সত্যিকারের ভালোবাসা যে কত দুঃখময় অনুভূতি, এ কথার আভাস যেন বিদ্যুৎ চমকের মতো বাবলির বুকে বাজল জীবনে প্রথমবার। বাবলি অভির কথার উত্তর না দিয়ে আর কোনো কথা না বলে রশিদ আলীর পিছন পিছন রান্নাঘরের দিকে চলে গেল। অভি একে একে মালগুলো নামালো চৌকিদারকে ডেকে। ওপরের ঘরে বাবলির মালগুলো তুলে দিল, নিজেরগুলো নিচের দিকে বাঁদিকের ঘরে। তারপর গাড়িটাকে বাইরের একটা বড় সেগুন গাছের নিচে পার্ক করিয়ে রেখে ঘরের মধ্যে এসে ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। কাল সেই ভোরে দাড়ি কামিয়েছিল, তারপর দাড়িও কামায়নি, জামা কাপড়ও ছাড়েনি, চেহারার অবস্থা হয়েছে চণ্ডালের মতো। একা একা ইজি চেয়ারে বসে আঙুলে সিগারেটটা নাড়তে চাড়তে জানলা দিয়ে বাইরে দূরে উদ্দেশ্যহীনভাবে চেয়ে থেকে অভি নিজের মনকে বোঝাবার চেষ্টা করতে লাগলো। অভির খুব ভালো লাগতে লাগলো, আবার কেমন দুঃখও লাগতে লাগলো। এমন আশ্চর্য অনুভূতির শরিক আর ও হয়নি এর আগে। এমন সময় পর্দার আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে বাবলি নরম নরম গলায় বলল, আসবো? আসুন আসুন বলে অভি উঠে দাঁড়ালো। মনে মনে ও অবাক হলো, যে মেয়ে কাল রাতের অন্ধকারে সমস্ত সংস্কার মুক্ততায় নিজেই অভিকে শীতের যন্ত্রণা থেকে বাঁচাতে সেই কাঠুরের ঘরে তাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল, সেই আজ সকালের আলোয় তার ঘরে আসতে অনুমতি চাইছে। বাবলি ঘরে ঢুকে চোখ নামিয়ে বলল, আমার ঘর কোনটা? কোথায় থাকবো আমি? বাবলির মুখটা চোরের মতো দেখাচ্ছিল। বাবলি যেন কি চুরি করে নিয়েছে অভির। সেই অপরাধে ও চোরের মতো অপরাধীর মতো মুখ করে চোখ নামিয়ে রইল। তবে ও কি কিছু চুরি করেছে বাবলির? অভি চেয়ার ছেড়ে উঠল, বলল, চলুন ওপরে আপনার ঘর, ওই ঘরটাই সবচেয়ে ভালো ঘর। তারপর সিঁড়ি বেয়ে অভি বাবলিকে ওর ঘরে পৌঁছে দিল। বলল, বারান্দাটা চমৎকার তাই না? তারপর বলল, ভালো করে চান করুন, দেখবেন ভালো লাগছে। আমিও তৈরি হয়ে নিচ্ছি, তারপর একসঙ্গে ব্রেকফাস্ট খাবো, কেমন? আপনার হয়ে গেলে নিচে চলে আসবেন। বাবলি মাথা নোয়ালো। তারপর অভি সিঁড়ি দিয়ে নেমে এসে ঘরের দরজা বন্ধ করল। চান টান করে একটা হলুদ কালো ডুরে তাঁতের শাড়ি পরে গলায় কালো পুঁতির মালা ঝুলিয়ে যখন বাবলি নিচে নেমে এলো, তখন বাবলিকে খুব সুন্দর দেখাচ্ছিল। ব্রেকফাস্ট খাওয়ার সময় দুজনের কেউই বিশেষ কথা বলল না। একজন অন্যকে টোস্ট এগিয়ে দিল, অন্যজন এর প্লেটের কর্নফ্লেক্সে দুধ ঢেলে দিল। কাঁটা চামচের টুংটাং শব্দ হচ্ছিল শুধু খাওয়ার ঘরে। একটি মিষ্টি ঝিরঝিরে হাওয়ায় পর্দাটা উড়াউড়ি করছিল। ওরা কেউই কোনো কথা বলছিল না। গতকাল ও পরশু যে উচ্ছ্বসিত কলকল করা মেয়েটির সঙ্গে অভি কাটিয়েছিল, সেই মেয়েটি কোন মন্ত্রজ্ঞর মন্ত্র বলে যেন বিবশ হয়ে গেল। অভির চোখে সেই মোটামুটি মোটাসোটা সাধারণ মেয়েটি যেন কি এক অসাধারণত্বের দাবি নিয়ে এসে দাঁড়ালো। ব্রেকফাস্ট খাবার পর বাবলি যত্ন করে কফি বানালো। তারপর দুজনেই কফি হাতে করে বারান্দার চেয়ারে এসে বসল। সেগুন গাছগুলোর ছায়া বাংলোর ঘন সবুজ ঘাস গজানো হাতায় লম্বা লম্বিভাবে পড়েছিল। কতগুলো শালিক এসে কিচির মিচির করে নিজেদের মধ্যে কি সব বলাবলি করছিল। নিজেদের মধ্যে মান অভিমান ঝগড়া করে নিজেরাই তার নিষ্পত্তি করে আবার উড়ে যাচ্ছিল, ফিরে বসছিল। কাঁচা রাস্তা দিয়ে প্যাক প্যাক আওয়াজ করে হর্ন বাজিয়ে চেনের ক্যাচর ক্যাচর আওয়াজ তুলে সাইকেল রিক্সা যাচ্ছিল মাঝে মাঝে। পথ চলতি নাগা ও অসমিয়াদের টুকরো টাকরা কথাবার্তা ভেসে আসছিল এবং আবার হাওয়ায় ভেসে চলে যাচ্ছিল। অনেকক্ষণ ওরা চুপচাপ বসে রইল, দুজনে দুদিকে তাকিয়ে। ওরা দুজনে দুজনের নিজস্ব ভাবনায় বোধ হয়েছিল। যখন মনে মনে অনেক কথা হয়ে গেছে অথবা মনে মনে অনেক কথা শুরু হবে, সেই মধ্যবর্তী একফালি নামহীন সময়টুকুতে ওরা দুজনেই থমকে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর অভি বলল, আপনার ট্রেন কটায়? বাবলি যেন ঘুম ভেঙে বলল, হ্যাঁ বিকেলে, ঠিক সময় জানি না,
একবার খবর নিতে হবে স্টেশন থেকে। তারপর বলল, আপনি আমাকে তুলে দিতে আসবেন না? অভি বলল, আপনার কি মনে হয়? বাবলি হাসল, বলল, মনে হয় তুলে দিতে আসবেন। তারপরেই বলল, আপনাকে অনেক কষ্ট দিলাম এই দুদিন, বলুন। অভি একটু চুপ করে থেকে বলল, জানি না। এখনো অভি বুঝতে পারছিল না যে অনুভূতির মধ্যে এখন এই মুহূর্তে ও আছে তাকে কষ্ট বলে কিনা জানে না। ও তাকে কি বলে ও সত্যিই জানে না। তারপরই বলল, আপনারও তো খুব কষ্ট হলো, তাই না? আমি কেবল ভাবছি গত রাত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, কোনো বিদ্রোহী নাগা বা হাতির উপদ্রবে পড়লে আপনার মাসিমা মেসোমশাইয়ের কাছে কি করে যে মুখ দেখাতাম, ভাবতেই ভয় লাগছে। ইম্ফলে ফিরে গিয়ে ওদের কি যে বলবো বুঝতে পারছি না। বাবলি হাসল, বলল, আমার মাসিমা মেসোমশাই আমাকে চেনেন, আমার দোষীপানাও জানেন। দোষ হলে আমারই হতো, আপনাকে কেউ দোষী করত না। অভি বলল, অন্য কেউ না করলেও আমি করতাম। বাবলি অবাক চোখে তাকালো অভির দিকে। তারপর মুখ নিচু করে বলল, কেন? আমি আপনার বসের আত্মীয় বই তো আর কিছু নই। আমার জন্য আপনার এত অপরাধবোধ বা দুশ্চিন্তা কেন? হ্যাঁ, পরের জন্য এত ভাবা তো ঠিক নয়, এতখানি কনসার্ন হওয়া ঠিক নয়। নয় বুঝি? অভি বলল, বলে মুখ তুলে বাবলির দিকে তাকালো। তারপর বলল, কি জানি, হয়তো নয়। তারপর এলোমেলো হাওয়ায় রশিদ আলীর সাদা লম্বা দাড়ি যেমন এলোমেলো হয়ে যায়, তেমন হলো বাবলির আঁচল, অভির চুল। তারপর দেখতে দেখতে কি করে যে দুপুর গড়িয়ে বিকেল হলো, ওরা দুজনের কেউ তা বুঝতে পারল না। অভির একবার বেরোবার কথা ছিল ফাইল নিয়ে অফিসের দিকে, কিন্তু অভি বেরোলো না। ঠিক করলো কাল ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে একেবারে সব কাজ শেষ করে রাতে ফিরবে বাংলোয়। তারপর দিন ভোর 4টায় বেরিয়ে পড়বে ইম্ফলের দিকে কোহিমা হয়ে। দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে গেল। বাবলির মালপত্র নামিয়ে আনা হলো নিচে। অভি বলল, কিছু ফেলে যাচ্ছেন না তো? ঘরটা আর একবার ভালো করে দেখে আসুন, ফেলে গেলে, এখানে কিছু হারিয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না। বাবলি একবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেল, 2 পা উঠে নেমে এলো। বলল, না, কিছু ফেলে যায়নি, কিছুই হারিয়ে যাবে না এই বাংলোর ঘরে। যদি কিছু হারিয়ে থাকি তা হারিয়েই গেছে, তা কখনো আর পাওয়া যাবে না। অভি অন্যমনস্ক ছিল, কথাটা ভালো করে শোনেনি। বলল, সত্যিই কিছু হারিয়ে গেছে নাকি? বাবলি হাসল। বিকেলের আলোয় হাসিটা কেমন কান্নার মতো দেখালো। বলল, না, যা হারিয়ে গেছে তা ফিরে পাওয়ার নয়। ট্রেন ছাড়বার সময় হয়ে এলো। ডিমাপুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল। তখন অন্ধকার হয়ে গেছিল। অভি কম্পার্টমেন্টের ভেতরেই ছিল। বাবলি বলল, এবার আপনি নেমে দাঁড়ান। অভি নেমে এসে কম্পার্টমেন্টের সামনে প্ল্যাটফর্মের উপর বাবলির সামনে দাঁড়ালো। বাবলি খুব সপ্রতিভ দেখানোর চেষ্টায় সচেষ্ট ছিল। দেখাচ্ছিল যে সে মেয়ে হলেও ইমোশনাল মেয়ে নয়। আফটার অল ও রেভিনিউ সার্ভিসের মেয়ে, ওরা অত নরম হতে পারে না। পার্ট 1 পরীক্ষা দেওয়া কচি মেয়ের মতো অত আবেগ ওকে মানায় না। তবু এত সচেতন হওয়া সত্ত্বেও বাবলি ইচ্ছে করে অভির মুখ থেকে মুখ সরিয়ে প্ল্যাটফর্মের উপর লক্ষ্যহীনভাবে চেয়ে রইল। অভি কিন্তু বাবলির মুখের দিকেই তাকিয়েছিল। ও কেন জানে না প্রবলভাবে চেষ্টা করেও ওর চোখ দুটো বাবলির মুখ থেকে সরাতে পারল না। এমন সময় সিগন্যাল হলুদ হলো। বাঁশি বাজল গার্ড সাহেবের। কু দিয়ে উঠল ইঞ্জিন। অভির বুকের মধ্যেও যেন কি একটা স্বর আর্তনাদের মতো বেজে উঠল। জানলার শিকের ভিতর দিয়ে বাবলি ওর রিস্ট ওয়াচ পরা ডান হাতটা বাড়িয়ে বলল, চললাম। কি হয়ে গেল অভি জানে না। ও বাবলির হাতটা নিজের হাতে ধরল। একজন নারীর কোমল হাত একজন পুরুষের শক্ত সবল হাতে মুহূর্তের আশ্রয় পেল। অভি বাবলির হাতে একটু চাপ দিল। তারপর হাতটা ছেড়ে দিয়ে চোখ তুলে বলল, আবার আসবেন ইম্ফলে বেড়াতে? আপনাকে অনেক কিছু দেখাবো। অনেক কিছু দেখার ছিল, জানার ছিল,
এত অল্প সময় থাকলেন যে কিছুই হলো না। ট্রেনটা ছেড়ে দিল। অভি কিছুটা অবধি জানলার পাশে পাশে হেঁটে এলো, যতক্ষণ না ট্রেনের গতিটা দ্রুত হয়। বাবলি জানলার শিকের সঙ্গে মুখ লাগিয়ে বলল, আপনি দিল্লি আসবেন, আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো, আমার ভালো লাগবে, অনেক দেখার আছে, আসবেন? ট্রেনের গতি ততক্ষণে দ্রুত হয়ে গেছে। বাবলির চোখে প্ল্যাটফর্মের বাতিগুলো, লোকজনের মুখগুলো দ্রুত মুছে যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে মৌচাকে ঢিল খাওয়া মরিয়া মৌমাছিদের ডানার মতো একটা গুঞ্জন উঠছে। উত্তরে অভি কি বলল শোনা হলো না বাবলির, কথাটা শোনা গেল না। ট্রেনটা আলো ছড়িয়ে অন্ধকারের মধ্যে পৌঁছে গেল। এখন আর আলো নেই, কোনো আলো থাকবে না। বাবলির বন্ধ করা চোখে একজন সরল সাদাসিধে আন্তরিকতা ভরা ভালো মানুষের অন্ধকারে মুছে যাওয়া মুখটি অনেকক্ষণ জেগে রইল। বাবলি বুঝতে পারল না কতক্ষণ, কতদিন এই মুখটা তার চোখে থাকবে। তার যা স্বভাব, তাতে যদি ঘন্টা দুইও তা থাকে তাহলেও অবাক হওয়ার কথা নিঃসন্দেহে। ওর মনে কিছু লেগে থাকে না, ওর মনের প্রকৃতিটা আশ্চর্য, ও তা জানে, তা জেনেই ও গর্বিত। কিছুক্ষণ পর বাবলি বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এলো। জানলার পাশে ফিরে এসে বসতে জোরে ঠান্ডা হাওয়া লাগতে লাগলো তার মুখে চোখে। বাবলির বেশ প্রকৃতস্থ মনে হতে লাগলো নিজেকে। এতক্ষণে মনে হলো ওর মনকে ও সম্পূর্ণ নিজের আয়ত্তে রেখেছে। নিজের মনেই শূন্য কূপেতে বসে জানলার বাইরে তাকিয়ে হেসে উঠল বাবলি। বাবলি নিজের মনে বলল, বাবা, সর্বনাশ হতে বসেছিল আমার, রিয়েলি সিলি ব্যাপার, আর একটু হলেই প্রেমে পড়ে যাচ্ছিলাম আর কি। বাবলির মনে হলো যে ভদ্রলোক বলেছিলেন যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তিনি কি বুদ্ধিমান। বুদ্ধিমান ছেলেদের বুদ্ধিমত্তাকে ও ভালোবাসে, ভালোবাসতে পারে বাবলি। কিন্তু ওরকম বোকা বোকা ছেলেকে ভালোবাসা বাবলির পক্ষে সম্ভব নয়। অভি শুধুমাত্র বোকা নয়, ক্যাবলাও। নইলে কোহিমা থেকে ডিমাপুর আসার পথে যখন গাড়ি খারাপ হলো, তখন বাবলির রসিকতা বুঝতে না পেরে গাড়ির পিছনে ম্যাজিশিয়ানদের মতো আবরাকা ডাবরা বলতে বলতে লাথি মারতে পারে কখনো কোনো বুদ্ধিমান ছেলে? পারে? বাবলি চটি দুটো পা থেকে আলগা করে সিটের উপর দু পা জড়ো করে আরাম করে বসে বলল, বাবা, খুব বেঁচে গেছি এই যাত্রা। পুরো ব্যাপারটা ভাবলেও হাসি পাচ্ছে এখন, অত সোজা নয়। শেষ হলো বাবলি প্রথম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।